আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টর সানকলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। দর্শক, আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এবং আজ আমাদের আলোচনার বিষয় ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা। আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন গাইনি এবং ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডাক্তার সুমাইয়া বারী, বিভাগীয় প্রধান, স্ত্রীরোগ বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য আপনারা ফোন করুন 982405 নাম্বারে। ডাক্তার সুমাইয়া বারী, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সানকলে। অসংখ্য ধন্যবাদ সিদ্ধা তোমাকে। আর আজকে ডক্টর সানকলে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আশা রাখি আমাদের দর্শকরা উপকৃত হবে। নিশ্চয়ই, এবং আমরা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা নিয়ে আজ কথা বলবো। নিশ্চয়ই যে মায়েরা বা যে গর্ভবতী মেয়েরা এখন দেখছেন আমাদেরকে, বা যাদের পরিবারে গর্ভাবস্থা কেউ আছে, তারা নিশ্চয়ই এই আয়োজনের মাধ্যমে উপকৃত হবেন। তাই কিছু প্রশ্ন প্রথমে আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে আসলে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলতে আমরা কি বুঝি? সেটাই একটা কথা। আসলে গর্ভাবস্থা তো একটা প্রত্যেকটা নারীর জন্য একটা সাধারণ ব্যাপার। সে তার জীবনের একটা সময় মা হবে, গর্ভবতী হবে। কিন্তু দেখো, আগেকার দিনে কিন্তু মনে করা হতো যে গর্ভাবস্থাটা এতটা ঝুঁকিপূর্ণ না। কিন্তু এখনকার দিনে কিন্তু এই ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা নিয়ে আমরা অনেক কথা বলছি। আসলে কি ব্যাপারটা তাই? ব্যাপারটা কিন্তু আসলে তা না। গর্ভাবস্থাটা সবসময়ই ঝুঁকিপূর্ণ ছিল আগেও। কিভাবে এটা আমরা প্রমাণ করতে পারি? আগে যে পরিমাণ মাতৃমৃত্যু হার ছিল তা কিন্তু আজকে কত কমে গেছে, তাই না? তার মানে আগে এই এত বেশি মাতৃমৃত্যু হার থাকা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থাটার প্রতি কিন্তু ওভাবে সমাজ বলো, পরিবার বলো, বা এক একজন পরিবারের যে স্বামী স্ত্রী, কারোরই ওভাবে কোনো আলোকপাত ছিল না। তারা ভাবতো যে গর্ভবতী হয়েছে, এমনি এমনি এটা খুব সাধারণ একটা ব্যাপার। কিন্তু এটাকে অ্যাড্রেস করার কারণেই কিন্তু আজকাল আমরা এই গর্ভাবস্থায় কোনটা ঝুঁকিপূর্ণ, কোনটা সাধারণ গর্ভাবস্থা, সেটাকে আমরা ভাগ করতে পারছি। এবং স্বভাবতই আমরা আজকাল কিন্তু এই ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থাটাই বেশি পাচ্ছি। কেন? তার উত্তর যদি দেই, প্রথমত হলো যে হ্যাঁ, আমাদের মধ্যে অনেক বেশি সচেতনতা তৈরি হয়েছে। আমরা চাই এখন একটি সুস্থ মা, একটি সুস্থ বাচ্চা পৃথিবীতে আনতে। এই সুস্থ মা আসলেও কি সে সুস্থ কিনা, গর্ভাবস্থায় তার প্রেগনেন্সিটা কেমন হবে, এটাকে কিন্তু প্রি কনসেপশনাল একটা কাউন্সিলিং অ্যান্ড চেক আপ বলে, যেটাতে আমাদের প্রচুর মালা আসতেছে। এবং প্রথমেই দেখা যাচ্ছে একটি মা আজকাল তার ক্যারিয়ার, পড়াশোনা সব কিছুর জন্য যে 30-এর পর তার প্রথম গর্ভাবস্থা হচ্ছে। কাজে একটি মেয়ে যখনই 30 বছরের উপর হয়ে যাচ্ছে, সে কিন্তু বিশেষ করে 35 ইয়ার্সে সে খুবই হাই রিস্ক একটা গ্রুপে পড়ে যাচ্ছে। তার উপর বাই দিস টাইম দেখা যাচ্ছে তার ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, তার ডায়াবেটিস এবং ওবেসিটি। এই ওবেসিটি কিন্তু আজকাল একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবং আমাদের দেশে আমরা বহু গর্ভাবস্থায় রোগীদের পাই যাদের আনডায়াগনোজ সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম থাকে। এবং এটা ছাড়াও কিছু কিছু গর্ভাবস্থায় পাওয়া যায় যে দেখা যাচ্ছে মেয়েটার হয়তো জরায়ুতে টিউমার আছে, সেটা সহ সে কনসিভ করেছে, যেটাতে বাচ্চার অ্যাবর্শন, আইইউজিআর বেবি, এরকম অনেক কমপ্লিকেশন থাকে। এবং সিদ্ধা, আমরা যদিও এটা অ্যাড্রেস করি না, আমাদের কিন্তু আজকাল অনেক শহরে কি গ্রামে কি প্রচুর মেয়েরা এনিমিক। এনিমিয়ার কারণেও কিন্তু, রক্ত স্বল্পতার কারণেও কিন্তু দেখা যাচ্ছে তার গর্ভাবস্থাটা ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। আচ্ছা, বেশ চমৎকারভাবে আসলে আপনি আমার প্রশ্নের উত্তরটা খুব বিস্তারিতভাবে দিয়ে দিলেন। আমি এখানে একটা পয়েন্ট নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, যেটা নিয়ে সাধারণত যে গাইনোকোলজিস্টরা রয়েছেন তারা কিন্তু ডিসকারেজ করছেন যে আসলে 30-এর ঊর্ধ্বে হয়ে গেলে বাচ্চা কনসিভ করাটা কিন্তু অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। বয়সটা আসলে এখানে কেন এত বেশি গুরুত্বপূর্ণ, এই বিষয়ে আরেকটু আলোচনা করব। তবে এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওনার প্রশ্নটা নিয়ে নিই। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। দর্শক শুনতে পাচ্ছেন আমাদের? বলছি আপু, আমি সংশ্লিষ্ট মহিলা, আমার গর্ভাবস্থার সম্পূর্ণ কাজ আমার করতে হয়। মানে সম্পূর্ণ আমার কাজ করতে হয়, আমার মানে শরীরের কোনো ঝুঁকিপূর্ণ করে। আচ্ছা, উনি যে প্রশ্নটা করেছেন যে আমি গর্ভাবস্থায় আছি, আমাকে এই অবস্থায় সব কাজ করতে হয় বাসার, তো সেটা আসলে আমার গর্ভাবস্থার জন্য ঝুঁকিপূর্ণ হবে কিনা, আসলে এই উত্তরটা আপনি কিভাবে দিবেন সেটা আমি একটু জানতে চাচ্ছি। মানে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং তারপর দ্বিতীয় যেটা বলছি যে এই যে মাটা বলল,
তার কথা শুনেই কিন্তু আমরা এটুকু বুঝতে পারছি যে সে যে পরিমাণ কাজ করে তার জন্য সেটা বোধহয় একটু তার মানে সামর্থ্যের বাইরে হয়ে যাচ্ছে, তার কষ্ট হচ্ছে, যার জন্য কিন্তু সে এটা বলছে। তো এক্ষেত্রে হচ্ছে কি, প্রত্যেক সময় কিন্তু আমরা চাই যে গর্ভবতী মায়ের একটি নির্দিষ্ট সময় তার রেগুলার একটু রেস্ট নিতে হবে, বিশ্রাম নিতে হবে। বিশ্রাম নেওয়া মানেই কিন্তু একদম ঘুমানো না। একটা গর্ভবতী মা অবশ্যই দুপুরে 2 ঘন্টা এবং রাতে 8 থেকে 10 ঘন্টা সে বিশ্রাম নেবে। এই বিশ্রামের কিছুটা অংশ সে ঘুমের মধ্যেও পার করবে, ঘুম ছাড়াও সে বিশ্রামটা নেবে। এই বিশ্রামের গুরুত্বটা কি, সে যদি একটু 2 ঘন্টা বাম কাত হয়ে শুয়ে থাকে, তার ব্লাড সাপ্লাইটা বাড়বে জরায়ুতে। সেই ব্লাড সাপ্লাইটা বাড়লে তখন দেখা যাচ্ছে বাচ্চার গ্রোথটা ভালো হবে। এবং এই যে সারা দিনের কাজকর্মের পর মায়ের শরীরে যে একটা অবসাদটা তৈরি হয়, এটা কাটিয়ে মাটাকে স্বাভাবিকভাবে আনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ মা কিন্তু বিভিন্ন মানসিক টেনশনে পড়ে যাবে এবং এই স্ট্রেস থেকেই কিন্তু এই মাটার গর্ভবতী অবস্থায় হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিসের মতো বিভিন্ন জিনিস তৈরি হয়ে মেডিকেল ডিসঅর্ডারের কারণে তার কমপ্লিকেটেড একটা প্রেগন্যান্সি নিশ্চয়ই হয়ে যেতে আমাদের পারে। দর্শক যে প্রশ্নটা মানে যে প্রসঙ্গটা তুলে আনলেন সেটা কিন্তু ঘরে ঘরে আমরা দেখতে পাই। Exactly. যে গর্ভাবস্থায় বিশেষ করে একদম আমিও দেখেছি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে যদি বলি যে 3rd ট্রাইমেস্টার পর্যন্ত মেয়েরা হচ্ছে তাদের বাসার যে কাজগুলো রয়েছে, এমনকি কাপড় ধোয়া থেকে শুরু করে রান্না বান্না রেগুলার যে কাজগুলো সবকিছু কিন্তু করছেন। এখানে পরিবারের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা খুবই নিশ্চয়ই রয়েছে। গুরুত্বপূর্ণ একটা রোল যে আছে। একটা আবার আরেকটা কথা বলতে চাই সিদ্রা, দেখো আগেকার দিনে নর্মাল ডেলিভারির চান্স অনেক বেশি ছিল আজকালকার দিনের থেকে। কাজে এই শারীরিক যে পরিশ্রমটা করছে গর্ভাবস্থায় একটি মেয়ে, এটা যে সবসময় খারাপের দিকে নিচ্ছে তাও কিন্তু না। কারণ গর্ভাবস্থায় সে যখন শারীরিক কাজকর্ম করছে, আগেকার দিনে কি হতো, ঢেকিতে চাল ঝাড়তো, তারা ঘর ঝাড়ু দিত, ঘর মুছতো। এই এক্সারসাইজগুলোই কিন্তু তাকে একটা নর্মাল ডেলিভারি করতে খুব হেল্প করতো। যে কাজগুলো যখন আমরা এখন শহরে বসে প্র্যাকটিস করছি, আমরা যখন তাদেরকে ফিজিওথেরাপিতে পাঠাচ্ছি যে আপনি যান, ফিজিওথেরাপিস্ট আপনাকে নর্মাল ডেলিভারির জন্য কিছু এক্সারসাইজ শিখিয়ে দিবে, দেখা যাচ্ছে অনেক কিছু কিন্তু সেই আগেকার দিনের সাধারণ কাজগুলো যেটা মারা করতেন সেটার সাথেই মিলছে। কাজে সবসময় কিন্তু শারীরিক কর্মকাণ্ডগুলো করা যে খারাপই হবে তা না, এটাও মনে রাখতে হবে। তবে হ্যাঁ, যে মাটার প্রেগনেন্সি প্রথম থেকে তার হয়তো একটু ব্লিডিং হয়েছে, যেটাকে আমরা থ্রেটেন্ড অ্যাবর্শন বলি, অথবা আলট্রাসোনোগ্রাফি করে এটা ধরা পড়েছে যে তার ফুলটা জরায়ের মুখের কাছে, যেখান থেকে যে কোনো সময় ব্লিডিং হলে মা ও বাচ্চা দুজনের জীবনী ঝুঁকিতে পড়তে পারে, এরকম সেই সব মাগুলো ক্ষেত্রে আমাদের কিন্তু একটু অবশ্যই মাকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে। আমাদের আরো অনেকগুলো প্রশ্ন আছে এই মুহূর্তে, তবে একটা বিরতির সময় হচ্ছে, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, ডক্টর সন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকবে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আমরা কথা বলছি গর্ভাবস্থায় ঝুঁকিপূর্ণ যে দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে, এবং সেই বিষয়ে কথা বলবার জন্য আমার সাথে আছেন প্রফেসর সোমাইয়া বারী। আমরা একটু আগেই হচ্ছে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এবার যেটা জানতে চাই যে একজন মেয়ে কিভাবে আসলে বুঝবেন যে তার গর্ভাবস্থা ঝুঁকিপূর্ণর দিকে যাচ্ছে বা কোনো ধরনের ঝুঁকি রয়েছে? আসলে এটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ যে সে কিভাবে বুঝবে। গর্ভাবস্থার জন্য যেটা দরকার, প্রথমেই কিন্তু তাহলে সে মা হতে চাচ্ছে কিনা, সে মা হওয়ার জন্য শারীরিকভাবে তৈরি কিনা, এটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সব ক্ষেত্রে কি তা হয় না। অনেকের পরিবারের চাপে পড়ে প্রেগনেন্সি নিতে হয়, অনেকের অনেক আনপ্ল্যান প্রেগনেন্সি হয়ে যায়। তাহলে সেই মেয়েটা যদি গর্ভাবস্থার পূর্ববর্তী অবস্থায় সে জানে তার ডায়াবেটিস আছে, তার ফ্যামিলি হিস্ট্রি আছে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশারে, অথবা তার থাইরয়েডের প্রবলেম আছে, এবং আজকাল কমন যেটা আমরা পাই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, প্রচুর মেয়েরা এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে সাফার করছে, যাদের কিন্তু প্রেগনেন্সিটাও বিভিন্ন রকম মেডিকেল ডিসঅর্ডারে কমপ্লিকেটেড হচ্ছে। তাহলে একটা মেয়ে যখনই গর্ভাবস্থায় গেল, সে তো অবশ্যই একজন অবস্টেট্রিশিয়ানের রেগুলার চেক আপে থাকছে। তাহলে এক্ষেত্রে সে যদি দেখে যে তার আর্লি প্রেগনেন্সিতে একটু ব্লিডিং হচ্ছে, এটা একটা ঝুঁকিপূর্ণ অবস্থা। সে যদি দেখে তার প্রেগনেন্সিতে আর্লি অবস্থাতে তার ব্লাড প্রেশারটা খুব ফ্ল্যাকচুয়েট করছে এবং এটা 140/90 মিলিমিটার মার্কারির বেশির দিকে চলে যাচ্ছে, তার মানে কি হাইপারটেনসিভ, যেটা সে আগে হয়তো জানতো না, অথবা তার প্রেগনেন্সিতে হয়েছে, সেটা একটা ঝুঁকিপূর্ণ অবস্থা। অথবা সে তো আর সবসময় ডায়াবেটিসটা মাপছে না, কিন্তু সে খেয়াল করছে তার খুব ঘন ঘন ইউরিন ইনফেকশন হচ্ছে, ইউরিনে জ্বালাপোড়া করছে, তার মাসিকের রাস্তা দিয়ে যে সাদা সাপটা যাচ্ছে সেখানে চুলকানি হচ্ছে। এই
জিনিসগুলো হলেই কিন্তু তাকে বুঝতে হবে যে আমার প্রেগনেন্সিটা ডায়াবেটিস দিয়ে কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে না তো, কারণ ডায়াবেটিসটা কিন্তু এখন অ্যালার্মিংলি অনেক হাই। আমরা মোস্ট অফ দি পেশেন্টই দেখা যায় প্রেগনেন্সিতে এখন এই জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসটা খুবই পাচ্ছি। এক্ষেত্রে কিন্তু তার সিমটম যা দেখা গেল তার আগেও কিন্তু সে যদি একটুখানি ওজিটিটি বলি আমরা, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, এই পরীক্ষাটা করে এবং HbA1c নামে একটা লেভেল আছে যেটা দেখে কিন্তু সে বুঝতে পারবে সে আগে থেকেই ডায়াবেটিক ছিল কিনা। তাহলে শুরু থেকেই যদি সে তার ডায়াবেটিসই হোক বা হাইপারটেনশনই হোক, এই ঝুঁকিপূর্ণ অবস্থাগুলো বাচ্চা এবং মাকে এমনভাবে এফেক্ট করে যেটা কিছু ইরিভার্সিবল প্রবলেম করে ফেলে। যেমন সিদ্ধা দেখো আজকাল এমনও হয় যে আনকন্ট্রোল ডায়াবেটিস থেকে বাচ্চাটার হয়তো হার্ট ডিজিজ হয়ে গেল, সেটা ডায়াগনোসিস হলো 20 উইকসে অ্যানোমালি স্ক্যান করতে গিয়ে, তখন কিন্তু ওটা টার্মিনেশনেও করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এই ধরনের প্রবলেমগুলো যদি গর্ভাবস্থায় হয় তাকে অবশ্যই খেয়াল করতে হবে। আরেকটা হচ্ছে আজকাল কিন্তু অনেক রিপিটেড প্রেগনেন্সি পায়, যেগুলো হচ্ছে আগে হয়তো সিজারিয়ান সেকশন ছিল আবার প্রেগনেন্ট হয়েছে। এই গর্ভাবস্থাগুলো ফুলটা কোথায় আছে, প্লাসেন্টার পজিশন, কোনো ব্লিডিংয়ের চান্স আছে কিনা, এবং এইগুলোর রেগুলার একটা চেক আপের মাধ্যমে তাকে সর্ট আউট করতে হবে সে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা কিনা। চেক আপের কথা বলছিলেন যে এই যে গর্ভবতী মেয়েরা কোন মানে কত ট্রাইমেস্টার থেকে হচ্ছে ডাক্তারের কাছে যাবেন, বা এখানে নিয়মিত চেক আপের গুরুত্বটা কতটুকু? তাহলে তুমি যখন এই প্রশ্নটাই করলা, তাহলে আমার মনে হয় আমাদের দেশে প্রত্যেকটা মেয়েদের সচেতন হতে হবে, না আমি গর্ভাবস্থার আগেই ডক্টরের শরণাপন্ন হব। কেন? এই প্রি কনসেপশনাল কাউন্সিলিং অ্যান্ড চেক আপেই কিন্তু সে বুঝতে পারবে তার গর্ভাবস্থাটা কি ঠিক আছে কি না, ঠিক মতো যাবে কি না, অথবা সে একজন সাধারণ গর্ভবতী মা হবে নাকি হাই রিস্ক মাদার হবে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর তার প্রথম 3 মাসের মধ্যে অবশ্যই তার একটা চেক আপ করতে হবে। প্রথম 3 মাসে থাইরয়েড ফাংশনটা, TSH লেভেলটা খুবই ইম্পর্টেন্ট। এইটা অনেকে ভাবে যে 5-এর নিচে আছে মানে তো নর্মাল, বাট তা না। আমরা TSH লেভেলটা প্রথম দিকে 2.5-এর মধ্যে রাখতে চেষ্টা করি যেন বাচ্চার কোনো ফিটাল ইনফেকশন না হয়। আদারওয়াইজ দেখা যায় বাচ্চার IQ লো হয় বা আদার নিউরোনাল প্রবলেম হতে পারে। তো এক্ষেত্রে এইটা একটা গেল। ডেটিং একটা আলট্রাসোনোগ্রাফি করে ডেটটা দেখতে হবে। তারপরের চেক আপটা সে আবার অ্যানোমালি স্ক্যানের সময় করলো, তারপরেরটা সে 32 উইকসের দিকে করলো এবং সবার শেষেরটা সে 36 উইকসে করলো। অরিজিনাল যে অনেকগুলো চেক আপ সেটা না করেও সে এই মিনিমাম 4টা এন্টিন্যাটাল ভিজিট যদি করে, তাহলে কিন্তু সে তার হাই রিস্ক প্রেগনেন্সিটা ডিটেক্ট করতে পারবে এবং সেটা অনুযায়ী সে তার সেরকম পদক্ষেপ নিতে পারবে। পরবর্তী কি করা যেতে পারে সে বিষয়ে কিন্তু সে সতর্ক হতে পারবে। আর প্রশ্ন আছে, সময় হচ্ছে আরেকটি বিরতির, তারপর আবারও ফিরবো। দর্শক, ডক্টর সন কলে নিচ্ছি শেষ একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আমরা কথা বলছি ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা নিয়ে এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমার সাথে আছেন প্রফেসর সুমাইয়া বারী। আপনারাও আমাদের ফোন করতে পারেন 982405 নাম্বারে। আমরা একটু আগে হচ্ছে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার কাছে যেটা মনে হয়, এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, বিশেষ করে শহরে যারা দেখছেন, যাদের বাসায় এখন টিভি টেলিভিশন আছে, বাট যাদের বাসায় এখন টেলিভিশনও নেই, যারা হচ্ছে চাইলেই ডাক্তারের কাছে চলে যেতে পারেন না, তাদের জন্য আজকে একটু কথা বলতে চাই। এই যে গ্রামীণ এলাকায় যারা থাকেন, তারা কিভাবে এই ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা মোকাবেলা করবে, বা তারা আসলে কিভাবে সচেতনতা মেনে চলতে পারে? তোমাকে অসংখ্য ধন্যবাদ, কারণ এইটাই আসলে বেশি গুরুত্বপূর্ণ। কারণ গ্রামে দেখো একটা মেয়ে কিন্তু কিশোরী অবস্থায় গর্ভবতী হয়ে যাচ্ছে, আমাদের টিনেজ ম্যারেজ কিন্তু আমরা এখনো থামাতে পারিনি। তাহলে এই যে যখনই একটা মেয়ে কিশোরী অবস্থায় গর্ভাবস্থায় চলে যাচ্ছে, তাহলে কিন্তু তার অনেক রকম ঝুঁকি বেড়ে যাচ্ছে। কি কি ঝুঁকি বেড়ে যাচ্ছে? সবাই চিন্তা করে হয়তো বা হাই ব্লাড প্রেশারটা বয়স হলেই হবে, আসলে কিন্তু তা না। যেগুলো এই কিশোরী মা, তাদের কিন্তু হাই ব্লাড প্রেশার হওয়ার চান্সটা গর্ভাবস্থায় অনেক বেশি থাকছে, এবং এই হাই ব্লাড প্রেশার থেকে খিঁচুনি হয়ে বাচ্চার মেয়েটা গর্ভাবস্থায় মারা যাচ্ছে, এরকমও কিন্তু আমরা অনেক এক্সাম্পল পাই, অনেক কেস পাই। এবং শুধু তা না, এই একটা খিঁচুনি হয়ে দেখা গেল ওখানে কোনো চিকিৎসা হলো না, সে আনকনশাস হয়ে গেল, তাকে কোমাতে অবস্থায় নিয়ে আসলো ঢাকা মেডিকেলে, তখন বাচ্চাটা সে অবস্থায় তো বের থাকছে না, এবং মাকেও কিন্তু আইসিইউতে রেখেও অনেক সময় আর ফেরানো যাচ্ছে না। কেন? এক একটা হাই ব্লাড প্রেশারের কারণে খিঁচুনি হয়ে দেখা যাচ্ছে যে এমনভাবে ব্রেন ড্যামেজ হচ্ছে, সেখান থেকে আর
রিকভার করছে না। একটা গর্ভাবস্থায় হাই ব্লাড প্রেশার কারণে যে খিঁচুনিটা হচ্ছে, তা থেকে স্ট্রোক হতে পারে, তার থেকে রেসপিরেটরি প্রবলেম হয়ে যেতে পারে, লিভার ফেলোর, কিডনি ফেলোর, সব ধরনের কমপ্লেন হতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হয়েছে যেটা গ্রামে এই ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা ডায়াগনোসিস করার জন্য কিন্তু আজকাল গভর্নমেন্ট থেকে অনেক হেলথ কেয়ার তারা কি হচ্ছে প্রোভাইডাররা বাসায় গিয়ে গিয়ে তারা কিন্তু প্রেশার দেখছে, এবং বাংলাদেশ গভর্নমেন্ট থেকে কিন্তু এখন ফ্রি ক্যালসিয়াম এবং ইকোস্প্রিন নামে একটা ওষুধ দেওয়া হয়, যেটা হাই ব্লাড প্রেশার যদি লক্ষণ মনে হয় তাদেরকে দেওয়া হয়, এটা প্রিভেনশনের জন্য। এই ঠিকমতো ক্যালসিয়াম, ইকোস্প্রিন এগুলো খেলেও কিন্তু তারা প্রতিরোধ করতে পারে। কিন্তু তুমি খোঁজ নিয়ে জানবে যে অনেকে এটা জানেই না, তারা ফ্যাসিলিটিতে যাচ্ছে না, ফ্রিতে যে এই ওষুধটা নিয়ে খাবে সেটাও পর্যন্ত করছে না। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তার চেক আপের সময় কিন্তু বোঝা যাবে যে এই বাচ্চাটা নর্মাল ডেলিভারি হবে না সিজারিয়ান সেকশন লাগতে পারে। কারণ দেখা গেল যে 18 বছর আগে সেই মাটারই পেলভিসটা তৈরি হয়নি, সেই বাচ্চাটা কিন্তু নর্মাল ডেলিভারি হতে গিয়ে অনেক সময় অবস্ট্রাক্টেড লেবার হয়ে যেতে পারে। এক সন্ধ্যায় ব্যথা উঠলো, পরের সন্ধ্যা পর্যন্ত ডেলিভারি হলো না, সে অবস্থাও কিন্তু অনেক সময় রেখে দেয় আমাদের দেশের অনেক মা দায়রা, বলে যে না ব্যথা হোক, এক সময় হয়ে যাবে। এটা করতে করতে কিন্তু বাই দিস টাইম দেখা যায় ওই অবস্ট্রাক্টেড লেবার থেকে মাটার কি হচ্ছে, ওই মাটার বাচ্চাটা ডেলিভারি হলো এবং সে বাচ্চাটারও থাকলো না, কারণ বাচ্চাটা ততক্ষণে হার্টবিট খারাপ হয়ে বাচ্চাটাও মৃত বাচ্চা বের হলো, এবং এই মেয়েটা 7 দিন পর থেকে পেশাব ঝরার কমপ্লেন নিল, যেটাকে আমরা অবস্টেটিক ফিস্চুলা বা ভেসিকোভ্যাজিনাল ফিস্চুলা বলি। এখনো পর্যন্ত কিন্তু আমাদের দেশে এইরকম ঘটনাগুলো হয় এবং এই মেয়েগুলো সাফার করে আমাদের কাছে আসে। কাজে এরকম যেন কিছু না হয়, আসলে এই হাই রিস্ক প্রেগনেন্সিটা ডায়াগনোসিস করার জন্য গ্রামে গঞ্জে আসলে আরও বেশি করে এই মেয়েগুলোরকে স্বাস্থ্যকর্মীর সাথে যেতে হবে, এবং আমরা কিন্তু আজকাল স্বাস্থ্যকর্মীদেরকেও এই ব্যাপারে অনেক সচেতন করছি। ওরা কিন্তু বাসায় টেস্ট কিট নিয়ে যায়, যেটা থেকে বাসায় বসে ওরা বুঝতে পারবে ওদের ডায়াবেটিস হলো কিনা, ওদের প্রেগনেন্সিতে প্রোটিনিউরিয়া হচ্ছে কিনা। কিন্তু এই বাসায় গিয়ে যে সেবাটা দিবে এটার প্রতিও তাদের অনীহা। কাজে আসলে জানতে হবে, এবং যে কোনো বাসায় একটা গর্ভবতী মেয়ে থাকলে সেই পরিবারের সবাইকে সচেতন হয়ে সেই মেয়েটাকে সাহায্য করতে হবে মানসিকভাবে, শারীরিকভাবে, এবং সে যেন ঠিকমতো ডাক্তারের শরণাপন্ন হয়ে বা স্বাস্থ্যকর্মীর শরণাপন্ন হয়ে সেই ব্যবস্থাটা নেয়। তাহলে আসলে আমরা এই ঝুঁকিপূর্ণ অবস্থাগুলো প্রতিরোধ করতে এবং পারবো। আমাদের এখানে কিন্তু অনেক বড় একটা ভূমিকা রয়েছে। আমরা যাতে হচ্ছে আপনি আপনার জায়গা থেকে হোক বা আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে হই না কেন, যে আসলে আমাদের এই বিষয়গুলো নিয়ে প্রচার করতে হবে, যে একটা গর্ভবতী মায়ের কোথায় চিকিৎসা নিতে যেতে হবে, কখন যেতে হবে, কি কি ডেঞ্জার সাইন রয়েছে, এক্স্যাক্টলি সেই ধারায় কিন্তু আজকের এই আয়োজনগুলো আমাদের। আচ্ছা, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আপনার কাছে ছোট্ট করে কিছু প্রশ্ন জানতে চাই, যা হচ্ছে গর্ভপাতের ঝুঁকি এতটা বেশি এখন কেন বেড়ে গিয়েছে? আপনার কাছে আসলে কি কমপ্লেন নিয়ে রোগীরা আসে? গর্ভপাতের যে ঝুঁকি যে আজকাল বেড়ে গিয়েছে, এটা প্রথম যদি আমি বলি যে আসলে কিন্তু এখন এই যে এনভায়রনমেন্টাল পলিউশন, তারপর আমাদের ক্লাইমেট চেঞ্জ, এগুলোর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ছে আমাদের ছেলে মেয়ে উভয়ের উপরই। এবং এই গর্ভাবস্থায় অনেক মেয়েরাই ঠিকমতো জানেই না যে গর্ভাবস্থার 3 মাস আগে থেকেই ফলিক অ্যাসিড নামে একটা ওষুধ খেতে হয়, খুবই সিম্পল একটা ভিটামিন, কিন্তু বিশাল একটা কাজ করে দেয়, ও বাচ্চার জন্মগত ত্রুটি প্রতিরোধে হেল্প করে। আবার অনেকেই আছে সে জানেই না সে ডায়াবেটিস কনসিভ করে বসলো, সো HbA1c এর মাত্রা অনেক বেশি হলে বাচ্চাটার দেখা যাবে যে হার্ট ডিজিজ শুরুতেই হবে, এবং সেই বাচ্চাটাও কিন্তু গর্ভপাত হয়ে যাবে। এবং থাইরয়েডের আসল থাইরক্সিন লেভেল যদি, TSH লেভেল যদি কম থাকে, সে যদি ঠিকমতো থাইরক্সিন রিপ্লেসমেন্ট নেয় তাহলেই কিন্তু তার ওটা প্রোটেক্টেড থাকবে। তো এইগুলো হচ্ছে কিছু হরমোনাল ফ্যাক্টর, কিছু অ্যানাটমিক্যাল ফ্যাক্টরও থাকতে পারে, যেমন তার হয়তো বা জরায়ুতে টিউমার আছে, সে জানতো না, তার আদার্স কোনো অ্যানাটমিক্যাল প্রবলেম যেটা তার আসলে গর্ভবতী অবস্থার আগেই কারেকশন করে নেওয়া উচিত ছিল, এগুলো কারণেও কিন্তু অনেক এখানে কনসেপশনের আগে আসলে একজন গাইনোকোলজিস্টের কাছে যাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি একটা সুস্থ বাচ্চা চাই, তাহলে অবশ্যই একটা সুস্থ মাতৃত্বের জন্য অবশ্যই একজন গাইনোকোলজিস্টের কাছে প্রথমে কনসাল্ট করতে হবে, তারপরে হচ্ছে আমরা পদক্ষেপটা নিব। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ তোমাকে এবং যমুনা টেলিভিশনকে আজকে এই ডক্টরস অন কলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এই ছিল ডক্টরস অন কলের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।